হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অষ্টম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেরি না করে। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো 5টি। 1. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, রাশিয়ার কোলাদ্বীপ। তাহলে কোলাদ্বীপ কোথায়? রাশিয়াতে। পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয়, সঠিক উত্তরটি হবে অপশন বি, লোহা ও নিকেল দিয়ে। তাহলে পৃথিবীর মহাসাগরগুলি তলদেশ গঠিত হয় লোহা ও নিকেল দিয়ে। চলো পরের প্রশ্ন 3-এর দাগ, উষ্ণ প্রস্রবণের জল গরম হয়, সঠিক উত্তরটি হবে অপশন এ, ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন 4-এর দাগ, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 5-এর দাগ, এস তরঙ্গ প্রবাহিত হয় এ তরল, বি অর্ধ তরল, সি কঠিন, ডি গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে। সঠিক উত্তরটি হবে কঠিনের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এরই সাথে মনে রাখবে পি তরঙ্গ তরল, অর্ধ তরল, কঠিন, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়েই যেতে পারে। পরের প্রশ্ন 6-এর দাগ, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে অপশন বি, লৌহমান বিযুক্তি রেখা। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে? লৌহমান বিযুক্তি রেখা। এরই সঙ্গে মনে রাখবে শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কনরাড বিযুক্তি রেখা, এবং ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক বিযুক্তি রেখা। তোমরা প্রত্যেকেই পারলে খাতায় নোট ডাউন করে রাখো। এরপর দেখো পরের প্রশ্ন 2-এর শূন্যস্থান পূরণ করো। 1. ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ ড্যাশ ও ড্যাশ নয়। এখানে বলেছে সার্কভুক্ত দেশ নয় এরকম দুটি দেশের নাম এখানে আমি দিয়ে রেখেছি, চীন ও মায়ানমার। পরের প্রশ্ন 2-এর দাগ, ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ এবং প্রধান ভাষা হলো ড্যাশ। তো প্রধান নদীর নাম মানস আর প্রধান ভাষা হলো জংখা। এর সাথে মনে রাখবে ভারতবর্ষের প্রধান নদীর নাম গঙ্গা, অর্থাৎ দীর্ঘতম নদীর নাম গঙ্গা, আর বৃহত্তম নদীর নাম আমাজন নদী, মনে রাখবে। চলো পরের প্রশ্ন 2-এর বি, শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1. সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটি শুদ্ধ। 2. নেপালের প্রধান ভাষা বাংলা, এটা অশুদ্ধ, তার কারণ নেপালের প্রধান ভাষা নেপালি। 3. ক্যারেস প্রথা অনুসৃত হয় পাকিস্তানে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন 4-এর দাগ, সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, এটা শুদ্ধ। এর সঙ্গে বলে রাখি সার্ক গঠিত হয় 1985 সালে, তার সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। পরের প্রশ্ন 5-এর দাগ, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটি অশুদ্ধ, তার কারণ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। পরের প্রশ্ন 6-এর দাগ, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, এটিও শুদ্ধ। ঠিক আছে, তো আজকের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি ক্লাস 8-এর আরও অনেক দিয়েছি, তোমরা সেগুলো ডিসক্রিপশন বক্সে এবং প্লেলিস্ট থেকে দেখে নিও। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর ছি, 2-1 কথায় উত্তর দাও 10টি। 1. পৃথিবীর গভীরতম খনিটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর গভীরতম খনিটি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর 6370 কিলোমিটার পৃথিবীর গড় ব্যাসার্ধ। পরের প্রশ্ন 3-এর দাগ, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি? উত্তর লোহা ও নিকেল। পরের প্রশ্ন, বহিঃসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর অ্যালফ্রেড ওয়েগনার। ওয়েগনার বহিঃসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি দ্রুতগামী? উত্তর হবে পি তরঙ্গ। পি তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী, এবং এর সঙ্গে মনে রাখবে সবচেয়ে ধ্বংস ক্ষমতা বেশি কিন্তু এল তরঙ্গের। পরের প্রশ্ন 6-এর দাগ, শিলামণ্ডলের নিচে অবস্থিত দুর্বল অংশটির নাম কি? উত্তর ক্ষুব্ধ মণ্ডল বা অ্যাস্থনোস্ফিয়ার। পরের প্রশ্ন 7-এর দাগ, মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? উত্তর গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এর সাথে মনে রাখবে মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন 8-এর দাগ, আধুনিক পাত সংস্থানের তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর লাপিচো। লাপিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। চলো পরের প্রশ্ন। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর কাকাবোরাজি। কাকাবোরাজি মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম।
পরের প্রশ্ন 10-এর দাগ, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম কি? উত্তর জেকোবাবাদ, পাকিস্তানে অবস্থিত এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কাঠমান্ডুতে। আবার বলে দেই, সার্ক গঠিত হয় 1985 সালে। পরের প্রশ্ন, একটি সংঘাত পাললিক শিলার উদাহরণ দাও। উত্তর বেলে পাথর। বেলে পাথর একটি সংঘাত পাললিক শিলা। এরপর দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। 1. পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের? উত্তর জলসেচ পদ্ধতি। পাকিস্তানে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা সেচ খাল, ক্যারেজ প্রথা। ক্যারেজ প্রথাটা কি? মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা হয়, সেটাই হচ্ছে ক্যারেজ প্রথা। আর বাঁধ, আমি পয়েন্ট করেছি সেচখাল। পাকিস্তানে প্রায় 43টি সেচখাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিমি এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এদেশের গুরুত্বপূর্ণ সেচখালগুলি হল ইরাবতী নিম্ন বারিদপ খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পরের পয়েন্ট করবে ক্যারেজ প্রথা। পাকিস্তানের শুষ্ক অঞ্চলে বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ, ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানের স্থান বিশেষে পারস্যের চাকার মাধ্যমে জলসেচ করা হয়। পরের পয়েন্ট করবে বাঁধ। পাকিস্তানের প্রধান নদী ও তার উপনদীগুলি ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এগুলোর উপর অসংখ্য বাঁধ দিয়ে জলধারা নির্মাণ করা হয়েছে। পাকিস্তানের জলসেচ তথা কৃষির প্রয়োজনে সিন্ধু নদের উপর নির্মিত বাঁধগুলি হলো শুকুর বাঁধ, জিন্না বাঁধ, তারবেলা বাঁধ, কোটার বাঁধ, গোলাম মোহাম্মদ বাঁধ, ঝিলাম বা বিতস্তা নদীর উপর মঙ্গলা, রাচুল, শতদ্রুর উপর লেমান প্রভৃতি বাঁধ নির্মিত হয়েছে। এইভাবে পাকিস্তানে জলসেচ করা হয়। পরের প্রশ্ন 2-এর দাগ, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। উত্তর ভারতের উত্তরে অবস্থিত স্থল বেষ্টিত দেশ ল্যান্ডলক কান্ট্রি নেপাল পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ পয়েন্ট করে লিখবে। 1. অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর প্রায় 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। পরের পয়েন্ট করবে 2. ট্রেকিং বা পর্বত আরোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। পরের পয়েন্ট করবে স্থাপত্য ও ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য, ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কুপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময়। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ, পাটন, ভাটগাঁও, জনকপুর, অন্নপূর্ণা, নাগরকাট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলির চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। তোমরা এখান থেকে 2-3টা জায়গার নাম লিখে দেবে, তাহলেই হবে। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট করবে রাজধানী হিসাবে কাঠমান্ডু। বাগমতী, বিঘুমতী নদী তীরস্থ নেপালের রাজধানী সুসজ্জিত ও নয়নাভিরাম উদ্যান, রাজপ্রাসাদ, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী, দরবার গৃহ, নতুন অত্যাধুনিক বাজার টানে পর্যটকরা নেপালে ভিড় করেন। শেষ পয়েন্ট করবে হোটেল ও রেস্টুরেন্ট। পর্যটকদের খাওয়া, থাকা, যাতায়াত ও সর্বপ্রকার পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয়। তোমরা এইভাবে পয়েন্ট করে করে লিখবে, তাহলে নাম্বারটা একটু ভালো পাবে। পরের প্রশ্ন 3-এর দাগ, সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন? সার্ক কত সালে গঠিত হয়? উত্তর পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
তারপরের পার্টের উত্তর দেখো, সার্ক গঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। একটু আগেই পড়িয়েছি। এবং সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। এই প্রশ্নটাও হয়ে গেছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1, টিকা লেখো সিসমোগ্রাফ। উত্তর, গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা দিবে প্রথমে। ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্র বলে। আবিষ্কার 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। তার বৈশিষ্ট্য দিবে। 1 নাম্বার, এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2, কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাফ বলে। 3, আধুনিক সিসমোগ্রাফ আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। তো এইভাবে তোমরা টিকে আসলে পয়েন্ট করে করে লিখবে। প্রথমে সংজ্ঞা দিবে, আবিষ্কার, তারপর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 3-এর দাগ, ভূমিকম্পের PS ও L তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ ভূকম্প তরঙ্গ নামে পরিচিত। ভূমিকম্প তরঙ্গ প্রধানত 3 প্রকার: প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্য দেখো। কম্পনের দিক, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে যায় কম্পনের কণাগুলি সেই দিকেই কাঁপতে থাকে। 2, শক্তি, সর্বাধিক শক্তিশালী তরঙ্গ পি তরঙ্গ। 3, তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হয়। তারপর দেখো 2, গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। বৈশিষ্ট্য দেখো, কম্পনের দিক, এটি অনুপুস্থ তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলি তার সমকোণে কাঁপতে থাকে। 2, শক্তি, এটি কম শক্তিশালী। 3, তরঙ্গ দৈর্ঘ্যও ছোট হয়। আর একটা জিনিস আমি বলে দিই এখানে, এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মাধ্যমে দিয়ে যেতে পারে, আর পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। এটা একটু মনে করবে। চলো পরের পয়েন্ট, পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। বৈশিষ্ট্য, কম্পনের দিক, এই তরঙ্গ তির্যক তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলি সেদিকে তির্যকভাবে ওঠানামা করে। 2, শক্তি, পি ও এস তরঙ্গের চেয়ে কম শক্তিশালী এল তরঙ্গ। আর এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, আর এল তরঙ্গের কিন্তু ধ্বংস ক্ষমতাও প্রচুর। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপ কী লেখো। উত্তর, যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলে। কাকে বলে যেহেতু বলছে 2 নম্বর, এতটুকু লিখবে। এরপর দেখো, সংঘাত শিলা অসংঘাত শিলা দুটি পার্থক্য বলেছে, আমি পার্থক্যটা দিয়ে রেখেছি। আবহাওয়া ও বিকারগত পার্থক্য, সংঘাত শিলা যান্ত্রিক আবহ বিকার সৃষ্ট পলল দ্বারা গঠিত। অসংঘাত শিলা অসংগত শিলা বা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়। 2, আকৃতিগত পরিবর্তন, সংঘাত শিলার দানা ছোট আর অসংগত শিলার দানার অপেক্ষাকৃত বড়। 3, পরিবর্তন, আদি শিলার মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে আর আদি শিলার মূল বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। তোমরা পার্থক্যটা খুব ভালো করে পড়বে। দেখো শেষ পার্টের প্রশ্নের উত্তর, পিট কয়লার রূপান্তরিত রূপ কি? তো পিট কয়লার রূপান্তরিত রূপটি হলো লিগনাইট কয়লা। চলো পরের প্রশ্ন। দেখো 2-এর দাগের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 2 + 1 + 2। দেখো উত্তরটা লিখবে। সংজ্ঞা, কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্লাস এর জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ উন্মুক্ত প্রস্তরক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। উৎপত্তি কীভাবে হয়েছে এটা একটু দেবে। বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। কাস্ট অঞ্চলে নানা রকম ভূমিরূপ গড়ে ওঠে, যেমন স্টালাকটাইট, স্টালাগমাইট। তোমরা শুধু নাম দুটো দিবে, হ্যাঁ, পরেরটুকু দিতে হবে না, যেহেতু 2 নম্বরে বলেছে আমি একটু বেশি করে দিয়ে রেখেছি, তোমরা শুধু নাম দুটো দিবে। তারপর দেখো, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মোহস বা মোহ স্কেল। আর মার্বেল শিলার বৈশিষ্ট্য দুটো লিখতে বলেছে। খনিজ থাকে চুনাপাথর, সৃষ্টির প্রক্রিয়া তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়। এই দুটো বৈশিষ্ট্য লিখে দিয়েছি। যেরকম প্রশ্ন বলবে ঠিক সেরকম করে উত্তর লিখতে হবে। চলো পরের প্রশ্ন। 3-এর দাগ, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? উত্তর, শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। 1, আবহ বিকার।
এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। 2 নম্বর পয়েন্ট করবে সংযোজন। এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত ও পচনশীল উদ্ভিদ ও প্রাণীর দেহ বিভিন্নভাবে মিশ্রিত হয়। তারপরে পয়েন্ট করবে অপসরণ। তৃতীয় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। পরের পয়েন্ট 4 নম্বর রেগুলিতের উৎপত্তি। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগুলিত। এই রেগুলিতই হলো মৃত্তিকার মূল উপাদান। এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগুলিত ভূত্বকের উপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল শিলাস্তর রূপে বিকাশ লাভ করে, যা মাটি নামে পরিচিত। আজ ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরও ইম্পর্টেন্ট আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও এবং প্লেলিস্ট করা আছে সেখান থেকেও দেখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।